আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো আমরা প্রথমে স্টার্ট করব হচ্ছে রাসায়নিক পরিবর্তনের সবচেয়ে ফার্স্ট পার্ট, বিক্রিয়ার বেগ নিয়ে। তাহলে সবার প্রথম যদি আমরা বিক্রিয়ার বেগ নিয়ে কথা বলি, তার জন্য আমাদের সবার প্রথম কি বুঝতে হবে যে একটা বিক্রিয়া কোথায় শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে। তাহলে যদি একটা বিক্রিয়া থাকে যে এ মোল অফ এ আর বি মোল অফ বি রিয়াকশন করে সি মোল অফ সি এবং ডি মোল অফ ডি তৈরি করে, তাহলে এখানে এ আর বি হচ্ছে বিক্রিয়ক, সি আর ডি হচ্ছে উৎপাদ। এখন যখন বিক্রিয়াটা শুরু হবে তখন দেখা যাবে যে এর ক্ষেত্রে সম্পূর্ণ পরিমাণটা এখানে প্রেজেন্ট। সাপোজ এখানে এটা আছে 10 গ্রাম আর এই বিটা আছে 20 গ্রাম, কিন্তু শুরুতেই সি অবশ্যই 0 গ্রাম এবং ডি অবশ্যই 0 গ্রাম। আচ্ছা, এখন যখন আস্তে আস্তে বিক্রিয়া শুরু হবে এটার পরিমাণ কমবে। সাপোজ এইটা কিছুক্ষণ পরে হয়ে যাবে 5 গ্রাম আর এটা হয়ে যাবে 10 গ্রাম। সিমিলারলি ধরে নিলাম এটা বেড়ে যাবে 0 থেকে 10 গ্রাম আর এটা বেড়ে যাবে 5 গ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ কমে এবং উৎপাদের পরিমাণ বাড়ে। এই বিক্রিয়কের পরিমাণ কমা আর উৎপাদের পরিমাণ বাড়া, এই দুই ক্ষেত্রে হারটা সমান থাকবে। অর্থাৎ যতটুকু হারে বিক্রিয়ক কমবে ঠিক ততটুকু হারেই উৎপাদ বাড়বে। তো এই পুরো হিসাবটাকে আমরা বলবো হচ্ছে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগ। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, ধরে নিলাম এটা হচ্ছে টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে আর এটা হচ্ছে টি ইকুয়ালস টু 10 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে সময়ের টোটাল পরিবর্তন হচ্ছে 10 সেকেন্ড, অর্থাৎ T2 মাইনাস T1 হচ্ছে 10 সেকেন্ড। এটাকে আমরা T2 ধরলাম, এটাকে আমরা T1 ধরলাম। আচ্ছা, এবং শুরুতে সাপোজ এই এর ক্ষেত্রে C1 ছিল হচ্ছে 10 গ্রাম এবং ফাইনালি এই C2 হচ্ছে 5 গ্রাম। তাহলে C2 মাইনাস C1 কত? 5 মাইনাস 10 অর্থাৎ -5 গ্রাম, রাইট? আমরা এখানে বেসিক্যালি একটা উদাহরণের জন্য এটাকে গ্রাম আকারে দেখতেছি, কিন্তু আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমরা দেখব এই সবগুলো কি ঘনমাত্রা আকারে থাকবে, অর্থাৎ মোল পার লিটারে থাকবে। আমরা যদি চিন্তা করি এটাকে ধরে নিচ্ছি এদের সবার ক্ষেত্রে এদের 1 মোলে হচ্ছে 1 গ্রামই থাকে, তাহলে এটা গ্রাম যা কথা মোল পার লিটার একই কথা, রাইট? আচ্ছা, তাহলে ঘনমাত্রা বলতে আমরা এখানে গ্রামের জায়গায় আসলে আমরা বলতে যাচ্ছি মোল পার লিটার। এখন তাহলে কি হচ্ছে, বিক্রিয়ক কি হচ্ছে সময়ের সাথে কমতেছে, রাইট? আচ্ছা, বিক্রিয়ক যেহেতু সময়ের সাথে কমতেছে তার মানে এর বেগের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মাইনাস সামনে আনতে হবে। তাহলে আমরা কি লিখবো? মাইনাস ডি অফ এর ঘনমাত্রা বাই ডিটি। সেটা কত আসে? -5 ডিভাইডেড বাই 10 অর্থাৎ হাফ, রাইট? এখন এই যে আমি লিখলাম -dA/dt, এই -dA/dt কিন্তু আসলে বিক্রিয়ার হার না, এটা হচ্ছে এ এর বিয়োজন হার। তাহলে বিক্রিয়ার হার কোনটা? বিক্রিয়ার হার তখনই হিসাব করা সম্ভব যখন আমি ওর সাথে যেই সহগটা আছে অর্থাৎ যে মোল নাম্বারটা আছে অনুপাতে সেই মোল নাম্বারটাকেও ভাগ দিব। কেন ভাগ দিব একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে ধরো সাপোজ এখানে N2 আছে আর 3H2, এই দুইটা থেকে 2NH3 হচ্ছে। তাহলে আমার এই যে H2টা আছে, রাইট, 1 মোলের জন্য হিসাবটা কি হবে?
H2 এর ঘনমাত্রা যতটুকু কমে ডিভাইডেড বাই টোটাল টাইম, কারেক্ট? এখন এটা কয় মোলের জন্য বেসিক্যালি? এটা হচ্ছে হিসাবটা 3 মোলের জন্য। আমি যদি 1 মোলের জন্য হিসাব করি তাহলে এটা কি হবে? 1/3 মাইনাস DH2/dt। এই 1 মোলের জন্য কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটাকে আমরা বলি বিক্রিয়ার হার। সবাই কি ক্লিয়ার এটা? আচ্ছা, আমরা আরেকটু ইজিলি বোঝার চেষ্টা করি। আমরা যদি নেক্সট পেজে যাই, প্লাস চিহ্ন কোথায়, আমরা একদম আরো ইজিলি বোঝার ট্রাই করি। ধরো একটা বিক্রিয়া আছে, A মোল অফ A B মোল অফ B থেকে C মোল অফ C আর D মোল অফ D। ওকে, শুরুতে এইগুলা পুরো আকারে থাকবে, ওগুলা একটু প্রেজেন্ট থাকবে না, কারেক্ট? আচ্ছা, ধরে নিলাম ও হচ্ছে 10 মোল পার লিটার ছিল, ও ছিল 5 মোল পার লিটার। এখন ও হয়ে গেছে 5, ও হয়ে গেছে 2, রাইট? আর এইদিকে ধরে নিচ্ছি এটা শূন্যতে ছিল 0 0, এইটা এখন হয়ে গেছে 2 আর এটা হয়ে গেছে 4। ওকে, আচ্ছা, এখন ঘটনাটা কি দাঁড়াচ্ছে? আমি যদি এর জন্য ক্যালকুলেশন করি, ধরো এটা হচ্ছে t ইকুয়ালস টু 0 সেকেন্ড, t ইকুয়ালস টু 10 সেকেন্ডস, রাইট? তাইলে এখানে ক্যালকুলেশনে কি হচ্ছে? p এর চেঞ্জ কত? 5 মাইনাস 10, রাইট? ঘনমাত্রার চেঞ্জ। আর সময়ের চেঞ্জ কত? 10 মাইনাস 0, ঠিক? তাহলে এটা কত? মাইনাস হাফ। কিন্তু হার তো আর মাইনাস হওয়ার কথা না, তাই না? এই মাইনাসটা আসলে কি ইন্ডিকেট করতেছে? মাইনাসটা ইন্ডিকেট করতেছে সময়ের সাথে ঘনমাত্রা কমতেছে এখানে, রাইট? তাই আমি যখন মেইন সূত্র অ্যাপ্লাই করি, মেইন সূত্রতে এই জিনিসটাকে পজিটিভ রাখার জন্য আমরা সামনে আরেকটা মাইনাস আনি। অর্থাৎ আমার বিক্রিয়কের ক্ষেত্রে হারের ফর্মুলাটা হচ্ছে মাইনাস ডি অফ এ ডিভাইডেড বাই ডিটি। ওকে, তাহলে কি হবে? এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা বেসিক্যালি এই মাইনাস হাফটাকে প্লাস হাফে কনভার্ট করে। ওকে, কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, এই ডিএ বাই ডিটিটা হচ্ছে এ এর বিয়োজন হার। এখন এটাকে আমি এর বিয়োজন হার বলতেছি, কিন্তু বিক্রিয়ার বেগ বা বিক্রিয়ার হার কেন বলতেছি না? কারণ এখানে ও কিন্তু শুধু একা প্রেজেন্ট না, ওর এ নাম্বার অফ মোলস আছে। সাপোজ ধরো সে 10 মোলও থাকতে পারে, রাইট? এই পুরো রেজাল্টটা কত মোলের জন্য আসছে? 10 মোলের জন্য। কিন্তু আমরা বিক্রিয়ার হার কত মোলের জন্য হিসাব করতে চাচ্ছি? 1 মোলের জন্য। তাহলে এ মোলের জন্য তার অ্যান্সার আসছে কত? মাইনাস ডিএ বাই ডিটি। তাহলে 1 মোলের জন্য অ্যান্সার কত আসবে? 1/a ইন্টু মাইনাস ডিএ বাই ডিটি। এই পর্যন্ত ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? তাহলে এই ক্যালকুলেশনটা আমরা কার জন্য করলাম? শুধু এর জন্য করলাম, রাইট? এখন আমরা এই ক্যালকুলেশনটা করব সবার জন্য। তাহলে আর সমান সমান কি হবে? ও কয় মোল আছে? এ মোল। তাহলে এটা হচ্ছে 1/a ওর চেঞ্জ ডিভাইডেড বাই টাইম। এরপরে হবে 1/b, বি এর জন্য চেঞ্জ ডিভাইডেড বাই টাইম। এরপর হচ্ছে 1/c, সি এর জন্য চেঞ্জ ডিভাইডেড বাই টাইম। 1/d, ডি এর জন্য চেঞ্জ ডিভাইডেড বাই টাইম। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এ আর বি এর ক্ষেত্রে কি ঘনমাত্রা কমে যাওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি আমার ঘনমাত্রার পরিবর্তনটা নেগেটিভ আসে। বাট যেহেতু হার আমরা
বিক্রিয়ার হার সব ক্ষেত্রে সেম রাখতে হবে। আর যেহেতু উৎপাদের গুলো পজিটিভ আসবে, তাই বিক্রিয়কের গুলোকে পজিটিভ রাখার জন্য আমরা কি করি, এটার সামনে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করি। এখানে মাইনাস চিহ্নর দুইটা তাৎপর্য আছে। ফার্স্টে যখন এইখানে একটা নেগেটিভ চিহ্ন আসে, এইখানে আমি একবার বুঝি যে সময়ের সাথে বিক্রিয়কের পরিমাণ কমতেছে। ক্লিয়ার? আবার পরবর্তীতে এটাকে পজিটিভ করার জন্য যখন মাইনাস দেই, তখন এই ফর্মুলার মাইনাসটা দেখো আমি বুঝতে পারি যে এটা বিক্রিয়ক, এটা নেগেটিভ ছিল, এটাকে পজিটিভ করার জন্য আমরা একটা নেগেটিভ সাইন ইউজ করছি। তাহলে দুই ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে এখানে আসলে সময়ের সাথে বিক্রিয়কের পরিমাণ কমে এবং উৎপাদের পরিমাণ বাড়ে। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখব এখন। এক্সাম্পলটা হচ্ছে, ধরো সাপোজ আমি যেটার কথা লিখতেছিলাম যে নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন মিলে 2 মোল অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। ওকে, এখানে আমাদের কাছে অনেকগুলো কোয়েশ্চেন। আচ্ছা, ফার্স্ট আমি কিছু ডাটা দিই। সাপোজ এইটা আছে হচ্ছে 0.05 মোলার পরিমাণ। ওকে, আর এটা আছে হচ্ছে 0.15 মোলার। এটা কখন? যখন টি ইকুয়ালস টু 0 সেকেন্ড। ওকে, এখন ঠিক 5 সেকেন্ড পরে এটা হয়ে যাবে 0.02 মোলার। ওকে, এই ডাটাটা আমি আসলে জানি না। এই ডাটাটা বের করাই আজকে আমাদের টাস্ক। ওকে, আচ্ছা, তাহলে এটা কিভাবে বের করা যায়? তাহলে আমরা একটু আগের জিনিসটা মনে করার ট্রাই করি যে রেট অফ রিঅ্যাকশন আর কি 1/a dA বাই ডিটি। তাহলে এখানে 1 বাই, ওর সাথে সহগ কত? এখানে 1, এটা হচ্ছে 1/1 মাইনাস ডি অফ N2 ডিভাইডেড বাই ডিটি। সিমিলারলি এটা কত হবে? 1/3 মাইনাস ডি অফ H2 ডিভাইডেড বাই ডিটি। আর এখানে যদি লিখতে চাই তাহলে এটা লেখা যায়। আমরা চাইলে এই ডাটাটা, এটা তো শুরুতে 0 ছিল, এখানেও রেজাল্ট কত সেটাও বের করতে পারবো। ঠিক আছে, আমরা সবগুলোই বের করবো। আচ্ছা, এবং আমরা আলটিমেটলি রেট অফ রিঅ্যাকশন কত সেটাও বের করবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এখানে ভ্যালু বসানোর ট্রাই করি, ও কত ছিল? শুরুতে ছিল 0.05, এরপর হয়ে গেছে কত? 0.02। তাহলে আমরা একটু বসাই, এটা তো 1ই, এটা না লিখি, তাহলে মাইনাস 0.02 মাইনাস 0.05 ডিভাইডেড বাই 5 মাইনাস 0। এটা কত আসতেছে? মাইনাস 0.03 ডিভাইডেড বাই 5। তাহলে এটা আসবে আলটিমেটলি কত? 0.03/5, রাইট? তাহলে এটা আসছে 0.006 মোল পার লিটার পার সেকেন্ড। এটা কিন্তু কার ভ্যালু? আর এর ভ্যালু, রাইট? এখন এইটা ইউজ করে আমি জানতে চাই ওর ফাইনাল ঘনমাত্রা কত। তাহলে এখন আমরা যদি একটু দেখি যে এখানে আমি আবার কি জানি, আর সমান সমান হচ্ছে 1/3 মাইনাস
ডি অফ H2/dt। আমি ধরে নিতেছি এই ডাটাটা হচ্ছে এক্স। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, আর ইকোয়ালস টু কত শিখলাম আমরা, 0.006, এটা হচ্ছে 1/3। এখানে ফাইনালটাকে আমরা ধরতেছি এক্স, আর ইনিশিয়ালটাকে আমরা ধরতেছি 0.15। টাইম কত এখানে, 5 সেকেন্ড। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 0.006 ইন্টু 15 ইকুয়ালস টু হচ্ছে 0.15 মাইনাস এক্স, রাইট? এখানে যে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি ভিতরে। ওকে, আচ্ছা, এখন তাহলে এক্স ইকুয়ালসটা আমি কি লিখতে পারি, 0.15 মাইনাস 0.006 ইন্টু 15। ওকে, তাহলে এটার অ্যান্সার দাঁড়াবে হচ্ছে কত, একটু দেখি, এটা কত আসছে, ট্রাই করি করার। আচ্ছা, 0.15 মাইনাস 0.06 নাকি 09, 09 হওয়ার কথা। ওকে, তাইলে ফাইনাল অ্যান্সার হচ্ছে 0.06 মোল পার লিটার, কারণ এক্স হচ্ছে একটা ঘনমাত্রা। ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে ওই পেজে তো সম্ভবত জায়গা নেই, আমরা কি করতেছিলাম, আমাদের আরেকটা জিনিস বের করা বাকি, সেটা হচ্ছে এইটা কত, রাইট? এইটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা সাপোজ এই ওয়াই এর ভ্যালুটা এখন বের করতে চাই। ওয়াই এর ভ্যালু কিভাবে বের করব, ঠিক সেম জিনিস, আমি আর এর ভ্যালু জানি, আর ইকুয়ালসটা কি 1/2 ইন্টু ওয়াই মাইনাস 0 ডিভাইডেড বাই 5। তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু খুব ইজিলি বের করা যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা আসবে হচ্ছে কত, তাহলে আমরা দেখি, 0.006 ইকুয়ালস টু হচ্ছে হাফ ইন্টু ওয়াই মাইনাস 0/5। তাহলে ওয়াই আসবে হচ্ছে বেসিক্যালি 0.06 মোল পার লিটার। ওকে, আমরা কি এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এখানে বেসিক্যালি এটা 5 ছিল, সো 5 ইন্টু 2 10, 10 দিয়ে এটা গুণ করলে শূন্য একটা কমবে, তাই 0.06। ওকে, আচ্ছা, এবার আমরা একটু থিওরিটিক্যাল জিনিস একটু বোঝার চেষ্টা করি। ওকে, সো আমরা বিক্রিয়ার হার নিয়ে এত চিন্তিত কেন? বিক্রিয়ার বেগ বেশি হওয়া বা কম হওয়ার সাথে কি সম্পর্ক একটা রাসায়নিক বিক্রিয়ার? হ্যাঁ, এটা গ্রিন কেমিস্ট্রির একটা পার্ট। গ্রিন কেমিস্ট্রিতে অনেকগুলো পার্ট আছে। এই পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে রিয়েকশনের টাইম যত কম হবে
আর সে যত কম পরিমাণ বাই প্রোডাক্ট তৈরি করবে রিঅ্যাকশনের অ্যাটম ইকোনমি তত ভালো হবে, রাইট? আচ্ছা, সো আমরা এই টপিক থেকে আজকে আরেকটা টপিকে যাব, সেই টপিকটার নাম হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি মানে কি? সবুজ রসায়ন। সবুজ রসায়নের খুব ফান্ডামেন্টাল কয়েকটা জিনিস বলি। সবুজ রসায়নে কী কী হতে হবে? সবুজ রসায়নে ওয়েস্ট কম হতে হবে, প্রসেসটা বেশি কর্মদক্ষ বা এফিশিয়েন্ট হতে হবে, রাইট? হ্যাজার্ডাস কোনো প্রোডাক্ট তৈরি করা যাবে না। আর যে জিনিসটা মনে রাখতে হবে, যখন আমরা বিক্রিয়ক বা রিঅ্যাক্টেন্ট পছন্দ করব কোনো একটা বিক্রিয়ার জন্য, সেটা যাতে আমার কোনোভাবেই পরিবেশের খুব মূল্যবান কোনো পদার্থ, যেটা হচ্ছে নন রিনিউয়েবল, খুব দ্রুত শেষ হয়ে যাবে, এগুলাকে যত কম ইউজ করা যায় তত ভালো। তার মানে আমাদের বিক্রিয়ক যখন আমরা পছন্দ করব বা সিলেক্ট করব, বিক্রিয়ক সিলেকশনে রিনিউয়েবল সোর্সকে প্রাধান্য দিতে হবে। এরকম আইইউপিএসসি প্রায় 17টার মতো ভিন্ন ভিন্ন কথা বলছে, বাট সব কথার মেইন জিস্ট হচ্ছে এই 4টা জিনিস। ওকে, এই 4টা জিনিসের উপর বেস করে আমরা আজকে একটা টার্ম শিখব। টার্মটার নাম হচ্ছে অ্যাটম ইকোনমি। এই অ্যাটম ইকোনমিটা কি জিনিস? যত কম পরিমাণ ওয়েস্ট তৈরি করা যায় এবং যত এফিশিয়েন্ট সিস্টেম তৈরি করা যায়। তাহলে অ্যাটম ইকোনমি ভ্যালু যত বেশি হবে তত ভালো নাকি তত খারাপ? বেশি হলে ভালো। অ্যাটম ইকোনমি বেশি হওয়া মানে কি? ভালো। কেন? কারণ তত বেশি এফিশিয়েন্ট হচ্ছে আমার সিস্টেম। এইটা কারণটা কি, এটা বোঝার জন্য আমাদের দেখতে হবে ফর্মুলাটা। তাহলে ফর্মুলাটা হচ্ছে পার্সেন্ট অ্যাটম ইকোনমি ইকুয়ালস টু হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ ডিভাইডেড বাই টোটাল প্রসেসের ভর। কাঙ্ক্ষিত উৎপাদের ভর লেখাটা বেশি সুবিধাজনক হবে। ইন্টু 100%। এই টোটাল প্রসেসের ভরের ভিতরে তুমি বিক্রিয়কের পুরা ভরটাও নিতে পারো অথবা উৎপাদের পুরা ভরটাও নিতে পারো। কিন্তু কেন? কারণটা হচ্ছে কোনো একটা জায়গায় ঠিক যত গ্রাম বিক্রিয়ক থাকবে ঠিক তত গ্রামই উৎপাদ তৈরি হবে। তুমি যদি একটা রিয়েকশনকে পারফেক্টলি ব্যালেন্স করো, তাহলে সবসময় উৎপাদের পরিমাণ আর বিক্রিয়কের পরিমাণ, অর্থাৎ মানে গ্রামে তাদের যে পরিমাণটা ভরটা সমান হবে। তাই তুমি যে কোনো একটা সাইডের টোটাল ভর নিতে পারো, আর তোমার যে কাঙ্ক্ষিত উৎপাদ আছে তার ভর নিতে পারো উইথ মোল নাম্বার। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমাদের কাছে এরকম আছে হচ্ছে তোমার, ধরো এক্স মোল অফ আছে এ আর ওয়াই মোল অফ বি আছে, রাইট? এখান থেকে আমি ধরো সাপোজ পি মোল অফ সি আর কিউ মোল অফ ডি পাই। ওকে, এখন
এই যে সি, এই সি হচ্ছে আমার কাঙ্ক্ষিত বস্তু। ওকে, তাহলে আমার অ্যাটম ইকোনমি সমান সমান কি হবে? পি টাইমস সি এর ভর ডিভাইডেড বাই এই সাইডেরটাও নিতে পারো অথবা ওই সাইডেরটাও নিতে পারো। সাপোজ আমি এই সাইডেরটাই নিলাম, এক্স ইন্টু এর ভর প্লাস ওয়াই ইন্টু বি এর ভর ইন্টু 100%। ওকে, তাহলে আমরা এখন দেখা যাচ্ছে এইখান থেকে সাপোজ পার্সেন্ট অফ এ আসছে হচ্ছে 70%। আমার আরেকটা, এটা হচ্ছে প্রসেস 1। আমার কাছে আরেকটা প্রসেস আছে, এটা হচ্ছে প্রসেস 2। সেই প্রসেসে আবার এ এর ভ্যালু আসতেছে ঠিক সেম সি পাওয়ার জন্যই 60%। কোনটা ভালো? আমরা এখনো এই জিনিসটা বলতে পারি না। এইটার আমি এখন একটা কারণ ব্যাখ্যা করি। সাপোজ ধরো তোমার এখানে 70% অ্যাটম ইকোনমি, তার মানে ওয়েস্টের পরিমাণ খুবই কম, রাইট? কিন্তু তোমার এখানে যে বাকি 30%, তার মানে কি ময়লা না? এই 30% ময়লার মধ্যে ধরো সাপোজ তোমার লেড অক্সাইড আছে। ওকে, আর আমার এখানে ধরো 40% ওয়েস্ট। এই 40% ওয়েস্টের মধ্যে ধরো আমার কাছে কিছু অর্গানিক ওয়েস্ট আছে, যেগুলা মাটির নিচে দিলে পচে পরবর্তীতে সার হিসেবে ইউজ করা সম্ভব, রাইট? তাহলে এখন আমি কোন প্রসেসটা চুজ করব? না, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, যখন আমরা অ্যাটম ইকোনমিক ফ্যাক্টর বের করে ফেলছি, তখন আমরা দেখছি যে ঠিক আছে, এটা এফিশিয়েন্ট, এটা কম এফিশিয়েন্ট। এখন আমাদের দেখতে হবে যে দুইটার কোন জায়গায় আমাদের পরিবেশের ক্ষতি বেশি হয়। তারপরও সাপোজ এখানে যদি 5% ওয়েস্টও বের হয়, সেই 5% ওয়েস্ট যদি লেড অক্সাইড হয়, তাও এই প্রসেসটা ক্ষতিকর, এটা করা যাবে না। কারণ লেড অক্সাইডের কারণে কি হবে? লেড বিষক্রিয়া হবে, রাইট? লেড বিষক্রিয়া তো লঙ্গার পিরিয়ড অফ টাইমে মানুষের জন্য ব্যাপক ক্ষতিকর। ওই তুলনায় এই 40% যে ওয়েস্ট, এটাকে আমি অন্য কোনো একটা রিয়েকশনের বাই প্রোডাক্ট হিসেবে ইউজ করাতে পারবো, রাইট? তাহলে আমি সবসময় কি চাবো? পরের প্রসেসটাকে বেছে নিতে। এর জন্যই আমরা যখন 4টা পয়েন্ট বলতেছিলাম, আমি তখন বলছি যাতে ক্ষতিকর কোনো বাই প্রোডাক্ট সে তৈরি না করে। এটা আমাদের সবচেয়ে বড় টার্গেট, ঠিক আছে? অ্যাটম ইকোনমি আমরা দুইটা প্রসেসই দেখব, অ্যাটম ইকোনমি কোনটার বেশি সেটাও দেখব, কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস দেখব যে সে কখনো কোনো ক্ষতিকারক কেমিক্যাল যেটা বা ক্ষতিকারক বাই প্রোডাক্ট সে তৈরি করে কিনা, যেটা পরবর্তীতে আমাদের ব্যাপক পরিমাণে পরিবেশের ক্ষতি করবে। ঠিক আছে, আচ্ছা, এখন এই গ্রিন কেমিস্ট্রি তোমার কি আমাকে কোনো একটা উদাহরণ দিতে পারবা যে এই গ্রিন কেমিস্ট্রি কোথায় ইউজ করা হচ্ছে এখন? কলকারখানায় কিভাবে ইউজ করা হচ্ছে? আচ্ছা, সো তোমাদেরকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে কলকারখানার ক্ষেত্রে আসলে এই গ্রিন কেমিস্ট্রির উপর সরাসরি জোর দেওয়া অনেক কঠিন কাজ, রাইট? কারণ ধরো সাপোজ তুমি একটা জিনিসকে দুইটা প্রসেসে তৈরি করতে পারো, প্রসেস এ
প্রসেস বি। সাপোজ তুমি যদি এটাকে প্রসেস এর থ্রুতে তৈরি করো, তাহলে ধরো তোমার অ্যাটম ইকোনমি হচ্ছে 80%, এখানে 70%, রাইট? তাহলে আমাদের কি মনে হওয়া উচিত? এইটাই অ্যাকসেপ্টেবল, রাইট? এখন প্রবলেমটা হচ্ছে এই প্রসেস এ কমপ্লিট করতে করে ধরো সাপোজ তুমি কি বানাবা, সাপোজ তুমি ধরো একটা সাবান বানাবা, লাক্স সাবান বা অন্য কোনো সাবান, রাইট? তাহলে তুমি দুইটা প্রসেস এটা বানাতে পারো, প্রসেস এ আর প্রসেস বি। দেখা যাচ্ছে প্রসেস এটা বেশি এফিসিয়েন্ট, প্রসেস বিটা কম এফিসিয়েন্ট, কিন্তু প্রসেস এতে একটা সাবান বানাতে লাগে হচ্ছে 50 টাকা, প্রসেস বিতে লাগে হচ্ছে 10 টাকা। তাহলে কোন প্রসেসে ফ্যাক্টরি এটা বানাবে? 10 টাকার প্রসেসে, কারণ প্রফিটটা অনেক বড় একটা বিষয়, রাইট? আচ্ছা, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে তো ওয়েস্ট বেশি, রাইট? এখন এই ওয়েস্টের কারণে অ্যাটম ইকোনমি, গ্রিন কেমিস্ট্রি এগুলো তো হ্যাম্পার হচ্ছে, রাইট? তাহলে পরিবেশ অধিদপ্তর ধরা উচিত যে আপনারা কেন এটা করতেছেন, কারেক্ট? এর জন্য যখন সরাসরি কোনো একটা প্রসেসের ভিতরে ইমপ্রুভমেন্ট করা পসিবল হয় না, তখন পুরা যে একটা ফ্যাক্টরি সিস্টেম, সেই সিস্টেম এই জিনিসটাকে মিটিগেট করার চেষ্টা করে। তাহলে কি হবে? এখানে যে ক্ষতিকর বাই প্রোডাক্ট বের হচ্ছে, ওকে আটকানোর জন্য সে একটা ইটিপি ব্যবহার করবে, রাইট? ইটিপিকে বলা হয় ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটার মানে কি আমরা একটু বুঝার চেষ্টা করি। সাপোজ সে তো লিকুইড সাবান বানালো, কারেক্ট? এরকম অজস্র পরিমাণ ফ্যাক্টরি কিন্তু এই এলাকাতে অবস্থিত, রাইট? সাপোজ ধরো তোমাদের আশেপাশে এখানে অনেকগুলা ওষুধ ফ্যাক্টরি আছে। এখন আমার তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে, ধরো এই যে এই ওষুধ ফ্যাক্টরিগুলোতে তো প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক বানানো হয়, রাইট? তাহলে এই মেশিনগুলোর ভিতরে অ্যান্টিবায়োটিক লেগে থাকে, অবভিয়াসলি এগুলো পরিষ্কার করার জন্য ওরা পানি ইউজ করে, পানি দিয়ে এটাকে পরিষ্কার করলো। তাহলে এই পানিটা কোথায় চলে যাওয়ার কথা? সুয়েজ লাইনের মাধ্যমে কোনো খালে বা হয়তো নদীতে গিয়ে পড়ার কথা, রাইট? তাহলে আলটিমেটলি অ্যান্টিবায়োটিকটা যাচ্ছে কোথায়? নদীতে। এখন অ্যান্টিবায়োটিকটা যদি নদীতে যায়, তাহলে তো দিন শেষে বেসিক্যালি মাছও এই অ্যান্টিবায়োটিক খাবে, আলটিমেটলি ঘুরে আমি আবার সেই অ্যান্টিবায়োটিক খাবো। ধরো আমার ঠান্ডা লাগে নাই, তাও আমি ঠান্ডার অ্যান্টিবায়োটিক মাছের থ্রুতে খাচ্ছি, এটা তো আমার শরীরে এক ধরনের রেজিস্ট্যান্স তৈরি করবে, রাইট? এবং লম্বা সময় ক্ষতি হবে। তাহলে এই জিনিসটাকে কিভাবে মিটিগেট করা যায়? এই জন্য ওরা যেটা করে, প্রতিটা ফ্যাক্টরিতে এখন মানে যতগুলা ফ্যাক্টরি অনুমোদিত, সব ফ্যাক্টরিতে একটা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান থাকে বা ইটিপি থাকে। হ্যাঁ, এটা আমাদের আরেকটা চ্যাপ্টার 5-এর টপিক, আমি জাস্ট ছোট করে একটু বলতেছি। সো ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান মানে কি? ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান মানে হচ্ছে ধরো যত ময়লা পানি, সাপোজ ধরো তোমার একটা গার্মেন্টস আছে, ওইখানে রঙের পানি থাকতে পারে, বা মানে যেটা হচ্ছে ময়লা পানি, সহজ কথা, যেটার মধ্যে অনেক ধরনের জাম থাকতে পারে, কেমিক্যাল থাকতে পারে, যেটা পরিবেশের জন্য ক্ষতিকারক। সবগুলা পানি বাইরে ছেড়ে দেওয়ার আগে এইটা প্ল্যান্টের সব পানি একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিতরে আসে। এই ট্রিটমেন্ট প্ল্যান্টটা কীরকম? একটা বড় স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কি করে? এই যে পানিগুলো আছে, পানিগুলো থেকে সব কেমিক্যাল, সব ময়লা সব কিছু সরাই নেওয়া হয়, এবং এখানে পানিটাকে পিউরিফাই করার মাধ্যমে টোটালি অক্সিজেন এনরিচ একটা পানিতে কনভার্ট করা হয়। এবং ইটিপির একটা নিয়ম হচ্ছে, ইটিপিতে ইনপুটে কি ঢুকতেছে? তাহলে সব ময়লা পানি, রাইট? ইটিপির আউটপুটের সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে ইটিপির আউটপুটের পানি ড্রিঙ্কেবল ওয়াটার, এই পানি খাওয়া সম্ভব, ঠিক আছে? তার মানে অবশ্যই আমরা খাবো না, ওই রকম পরিষ্কার পানি আমরা লাইনের মাধ্যমে বাইরে যেই সুয়েজ লাইন থাকুক বা যেই লাইন থাকুক সেখানে আমরা ছেড়ে দিব। এটা হচ্ছে ইটিপির টাস্ক। হ্যাঁ, তার মানে ফ্যাক্টরিগুলো এইটিপি ইউজ করে পরবর্তীতে এই জিনিসটাকে পিউরিফাই করে পরিবেশে যাতে ক্ষতি না হয় সেটা নিশ্চিত করে। এখন একটা কোয়েশ্চেন থাকা উচিত যে তাহলে এই কেমিক্যালগুলো তো এই মেশিনের ভিতর মানে ইটিপির ভিতর আটকে গেল, রাইট? এই কেমিক্যালগুলোর কি হয়? এই কেমিক্যালগুলোকে আবার অন্যান্য অনেক জায়গায় প্রোডাক্ট হিসেবে ইউজ করা যায়। সাপোজ ধরো তুমি প্রচুর পরিমাণে
ইটিপি স্লাজ জমা করছো একটা জায়গায়, হ্যাঁ, স্লাজ বলে যে ময়লাগুলো থাকে, এগুলো বড় বড় ব্যাগে ভরে রাখে ওরা। এই স্লাজগুলা পরবর্তীতে কি করে, তারা এই স্লাজগুলাকে অন্যান্য শিল্পে কাঁচামাল হিসেবে ইউজ করে। যেরকম এই ইটিপির যে স্লাজগুলা থাকে, এটা বাংলাদেশে সিমেন্ট শিল্পে কাঁচামাল হিসেবে ইউজ করে পরবর্তীতে। এরকম আরো অনেক ভারী শিল্প আছে যেখানে এগুলো আবার কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায়। সো আলটিমেটলি আমরা কি করতেছি, পরিবেশে এই ওয়েস্টটাকে সরাসরি যেতে দিচ্ছি না। এখন তোমার আরেকটা কোয়েশ্চেন হওয়া উচিত যে যদি পানিতে যাওয়া এই ময়লাগুলো আমাদের জন্য ক্ষতিকারক হয়, তাহলে আমি যখন এটা দিয়ে সিমেন্ট বানাবো, হ্যাঁ, সেটা তো আবার পরিবেশের ক্ষতি করবে, তাই না? আচ্ছা, এটার জন্য একটা হচ্ছে, সিমেন্ট ফ্যাক্টরিগুলোতে ইউজুয়ালি ক্লোজ একটা চেম্বার থাকে, এগুলাকে বলা হয় ভার্টিক্যাল ইনসিনারেশন চেম্বার। ওই চেম্বারে বেসিক্যালি এগুলোকে অক্সিজেন ছাড়া পুরানো হয় অনেক হাই টেম্পারেচার, ধরো 2200-2500 টেম্পারেচারে। সো তাদের যে ক্ষতিকারক দিকগুলো আছে এগুলো চাইলেও তখন প্রকাশ করতে পারে না। ঠিক আছে, তার মানে আমরা যেটা বুঝলাম যে গ্রিন কেমিস্ট্রি অনেক টুইস্টের একটা কনসেপ্ট। শুধু অ্যাটমিক ইকোনমি বেশি হলে অথবা ক্ষতিকর পদার্থ তৈরি না হলে যে আমরা সেটা ইউজ করবো এরকম না, আবার ফ্যাক্টরিগুলো যে এফিশিয়েন্ট প্রসেসই বারবার ইউজ করবে এরকম না, জিনিসটা অবশ্যই কস্ট এফেক্টিভও হতে হবে, রাইট? আচ্ছা, সো টোটাল হিসাব করার পরে যেটা সবচেয়ে ভালো প্রসেস সেটা মেনটেন করে আমরা আমাদের পুরো প্রোডাকশনটা কমপ্লিট করব। কিন্তু মাথায় রাখতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটার কারণে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, হুম, যখন আমরা নিয়ে যাব এই প্রসেসটাতে তখন আমার খরচ কিরকম হবে? ইটিপিতে খরচ এটা আসলে ভ্যারিয়েবল, হ্যাঁ, এটা রিলেটেড একটা গল্প আমি তোমাদের বলবো, ক্যামেরা বন্ধ করবো। ঠিক আছে, ওকে। সো আমরা এখন তাহলে মোটামুটি গ্রিন কেমিস্ট্রি কি বুঝলাম, আমরা বিক্রিয়ার হার এখন বের করতে পারি, রাইট? আচ্ছা, সো এখন এই বিক্রিয়ার হার কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, রাইট? আচ্ছা, বিক্রিয়ার হার কিসের কিসের উপরে নির্ভর করতে পারে? ওকে, সংঘর্ষের হার, ওকে। সো অনেকগুলো ফ্যাক্টরের উপর তারা ডিপেন্ড করে, ভালো কথা। আচ্ছা, সো তাহলে এই বিক্রিয়ার হারের ক্ষেত্রে কি হয়, বেসিক্যালি বিক্রিয়ার হার কখন প্রকাশ পাবে? যখন বিক্রিয় কণুগুলো সংঘর্ষের মাধ্যমে ভেঙে নতুন উৎপাদন তৈরি করার চেষ্টা করে, রাইট? তাহলে এই যে বিক্রিয় কণুগুলো, ধরো সাপোজ এটা হচ্ছে একটা বিক্রিয় কণু, এটা এ আর এটা হচ্ছে বি, রাইট? এদের মধ্যে সংঘর্ষ হবে, কারেক্ট? সব সংঘর্ষের কারণেই যে আলটিমেটলি দিন শেষে বিক্রিয়া হবে ব্যাপারটা কিন্তু এরকম না, রাইট? ধরো এ আর বি সংঘর্ষ করে সি তৈরি করার জন্য মিনিমাম 20 জুল পরিমাণ জোরে একজন আরেকজনকে ধাক্কা দিতে হবে, রাইট? কিন্তু কোনো কারণে বারবার 15 জুল পরিমাণ শক্তি দিয়ে একজন আরেকজনকে আঘাত করতেছে, তাহলে কখনোই রিয়েকশন হবে না। তার মানে কোনো একটা রিয়েকশনে সংঘর্ষের মাধ্যমে নতুন একটা উৎপাদ তৈরি করার জন্য মিনিমাম একটা শক্তির প্রয়োজন, রাইট? সেই মিনিমাম শক্তিটা এখানে কত ছিল? 20 জুল। এই শক্তিটাকে আমরা বলি সক্রিয়ণ শক্তি। ওকে, সেই পরিমাণ শক্তিকে আমরা কি বলি? সক্রিয়ণ শক্তি। এই সক্রিয়ণ শক্তি আসলে কি করতেছে? এই সক্রিয়ণ শক্তি আমরা যদি একটা হিলের মাধ্যমে বুঝি, ধরো এটা হচ্ছে আমার একটা বিক্রিয়কের শক্তি হচ্ছে এখানে, ওকে, আবার একটা উৎপাদের শক্তি এখানে, তাহলে তোমার কিভাবে যাওয়া উচিত? এভাবে যাওয়া উচিত না, রাইট? কিন্তু এইভাবে যাওয়া যায় না। কারণ হচ্ছে আমি তোমাদের যেটা বললাম যে সংঘর্ষ হওয়ার জন্য মিনিমাম একটা শক্তি সবসময় প্রয়োজন, হ্যাঁ? আচ্ছা, তাহলে কি হবে? তার শক্তি লেভেল ধরো এখানে, তার শক্তি লেভেল ধরো এখানে। ও কি করে? এরকম একটা পাহাড় তৈরি করে, ওকে। তার মানে কি হচ্ছে, এখানে যে বিক্রিয় কণু আছে এ আর বি, তাদেরকে মারামারি করতে করতে এই লেভেল পর্যন্ত শক্তিকে পৌঁছাতে হবে, রাইট? এটা একটা পাহাড়ের মতো, ধরো এটা একটা পাহাড়, খাগড়াছড়িতে আমরা এটা চড়বো,
এটা চলে চলে আমাদেরকে এই পয়েন্টে যখন পৌঁছাবো ওইখান থেকে আমরা ইজিলি নামতে পারবো, রাইট? কিন্তু আমাদেরকে এই সাইডে পৌঁছাইতে হলে মিনিমাম এই শক্তিটা অ্যাচিভ করতে হবে। ওকে, এই মিনিমাম শক্তিটাকে আমরা বলি সক্রিয় শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। ক্লিয়ার? এটাকে বলা হয় ইএ। আর এরপরে এখানে হচ্ছে জিনিসটা ইজি। আর এইখানে এই যে এই দুইটা জিনিসের যে গ্যাপ, রাইট, এটাকে আমরা বলি ডেলিজ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আরেকটা টপিকের সাথে পরিচিত হব, সেটাকে বলা হবে বিক্রিয়ার হার ধ্রুবক, রাইট? তারপরে ওইটার থ্রুতে আমরা বাকি জিনিস আলাপ করার চেষ্টা করব। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কি জিনিস? বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে কোনো একটা বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলা তোমার পার্টিসিপেট করে, তাদের অনুপাত, মানে তাদের ঘনমাত্রার অনুপাতে হচ্ছে বিক্রিয়ার হার কমে বা বাড়ে। যদি অনেক বেশি ঘনমাত্রা থাকে রিয়েকশন খুব ফাস্ট হবে, অনেক কম ঘনমাত্রা থাকলে রিয়েকশন আসলে স্লো হবে। তার মানে রিয়েকশনের পরিমাণের উপরে কিন্তু তার ইয়েটা ডিপেন্ড করে। এটা খুব কমন একটা বিষয়, রাইট? তার মানে রেট অফ রিয়েকশন ইজ প্রপোর্শনাল টু বিক্রিয়কগুলার ঘনমাত্রা। কিন্তু এখানে ঘনমাত্রা ওয়ার্ডটা বলা ভুল। এখানে বই যে ওয়ার্ডটা ইউজ করছে এই ওয়ার্ডটাকে বলা হয় সক্রিয় ভর। সক্রিয় ভর দুই ধরনের, একটা হচ্ছে ঘনমাত্রা আর একটা হচ্ছে কি আংশিক চাপ, রাইট? আচ্ছা, তাহলে আমাদের এখানে তো আমরা বেসিক্যালি ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি এখন। তাহলে আমরা ঘনমাত্রা নিয়ে কথা বলবো। তাইলে ধরো একটা রিয়েকশন ছিল এরকম, যে এ মোল অফ এ আর বি মোল অফ বি, সি মোল অফ সি আর ডি মোল অফ ডি আছে। ওকে, ঠিক। তাহলে এখন এইখানে এ আসলে কয়বার আছে? এত টাইম আছে না, রাইট? তাহলে তাকে আমি কি এত টাইম গুণ করবো? সাপোজ ধরো এই স্মলের ভ্যালু 2, রাইট? তাহলে আমার কি হবে? এটা 2বার গুণ হবে, কারেক্ট? ঠিক। আর ধরো এই বির ভ্যালু হচ্ছে সাপোজ 3, তাহলে আমার বিটা কয়বার গুণ হবে? 3বার, ঠিক? তাহলে এটা কি হওয়া উচিত? আর ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার আর হচ্ছে বি কিউব, কারেক্ট? কিন্তু আসলে তার মানে কি এখানে আসলে এটা হওয়া উচিত এ টু দি পাওয়ার এ আর বি টু দি পাওয়ার বি, এসন্ন। কিন্তু জিনিসটা আসলে আমরা যেভাবে দেখালাম এটা এইভাবে কাজ করে না। আমি এর আগেও বলছি যে একটা বিক্রিয়ার ক্ষেত্রে এই পাওয়ারটা কত হবে সেটা বিক্রিয়ার স্থান কাল পাত্র নির্বিশেষে চেঞ্জ হয়। আমি কাচের পাত্রে করলে একটা জিনিস, যদি আমরা চীনামাটির পাত্রে করি ভিন্ন জিনিস, রাইট? তাহলে এই জিনিসটা টাইম টু টাইম চেঞ্জ হতে পারে, এটা আমাদের পক্ষে বলা খুব কঠিন। এর জন্য আমরা যে সিম্পলি যে কথাটা বলবো, আর ইজ প্রপোর্শনাল টু হচ্ছে এন, এই এনটাকে আমরা বলি ক্রম। ওকে, এখন আমরা কি করব? দুই সাইডে এইটা তুলে দেওয়ার জন্য এরকম একটা জিনিস আনবো। তাহলে কে হচ্ছে কত? আর ওকে, ঠিক আছে? এই এনটা হচ্ছে এখানে বিক্রিয়া ক্রম। এখন শূন্য ক্রমের বিক্রিয়া হতে পারে, প্রথম ক্রম হতে পারে, দ্বিতীয় ক্রম হতে পারে। এটা আমরা একটা আলাদা ক্লাসে দেখব। আজকে আমাদের এখান থেকে বোঝার জিনিসটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। হার ধ্রুবক কি? বেসিক্যালি যে ধ্রুবকটা তোমার বিক্রিয়ার হার এবং ঘনমাত্রার মধ্যে সম্পর্কটাকে ব্যালেন্স করে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের আসলে মেইন পড়ার টপিকটা কোথায় আমি তোমাকে বলি। এই সংঘর্ষ তত্ত্ব যেটা বলতেছে যে আমার বিক্রিয়ার হার ধ্রুবক কে হচ্ছে কার কার সাথে রিলেটেড, সে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টির সাথে কানেক্টেড, রাইট? ওই যে আমি বলছিলাম 7টা রিজন আছে, 7টা রিজনের কারণে হয়, রাইট? ওকে।
তাহলে এখন আবার এখানে আরো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পি আর হচ্ছে একটা হচ্ছে জেড, একটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর, একটা হচ্ছে সংঘর্ষের ফ্যাক্টর, রাইট? আচ্ছা, এই তিনটা মিলায় জিনিসটা কি দাঁড়ায়? তাইলে এখান থেকে আমি লিখতে পারি কে ইকুয়ালস টু, আমি আরেকটা দিয়ে আনলাম, তারপর ধরো কে ওয়ান আরেকটা কনস্ট্যান্ট, পি জেড ই টু দি পাওয়ার মাইনাস সি এ বাই আর টি। এই পুরো জিনিসটাকে আমি এখন বলবো হচ্ছে অ্যারেনিয়াস কনস্ট্যান্ট। ওকে, এ। এখন আমরা যদি দুই সাইডে লন নেই, তাহলে এটা দাঁড়াচ্ছে লন কে ইকুয়ালস টু মাইনাস ইএ বাই আর ইন্টু ওয়ান বাই টি প্লাস লন এ। ওকে, এখন আমি যদি লন কে ভার্সেস ওয়ান বাই টি গ্রাফ আঁকি, তাহলে আমার এই গ্রাফটা দেখতে কেমন হবে? দেখো, এই লন কেটা হচ্ছে আমার ওয়াই, রাইট? ওয়ান বাই টিটা হচ্ছে আমার এক্স, তাহলে এটা হচ্ছে কি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাহলে এটা হচ্ছে এম। এই দেখছো, এটার চিহ্ন আবার নেগেটিভ, তার মানে কি আমার ঢালটা হচ্ছে নেগেটিভ, রেখাটা হচ্ছে নিচের দিকে, রাইট? তাহলে এই রেখাটা হচ্ছে এরকম, এটা স্টার্ট হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ কত লন এ, আর এটার ঢাল এম হচ্ছে মাইনাস ইএ বাই আর। ওকে, এখন আমরা যদি এই লনগুলোকে লগে কনভার্ট করি তাহলে কি হবে? 2.303 আনবো, রাইট? তখন কি হবে? এটা হয়ে যাবে লগ কে ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইএ বাই 2.303 আর ইন্টু ওয়ান বাই টি প্লাস লগ। তখন আবার গ্রাফটা কেমন হবে? সেম আগের মতোই, যদি আমি লগ কে ভার্সেস ওয়ান বাই টি নিই, তখন এটা হবে হচ্ছে দেখতে এরকম। তখন এটা লগ এ থেকে স্টার্ট হবে, তখন এটার স্লোপ হচ্ছে মাইনাস ইএ বাই 2.303 আর। ওকে, ক্লিয়ার? সো এই পর্যন্ত আমরা একটা ব্রেক নিব, আমরা 5 মিনিট পর আবার স্টার্ট করব। ওকে।